শুভ্রা, শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, শুভ্রা, আমি তোমার সাথে দেখা করতে চাই শুভ্রা। শুভ্রার সাথে তুই যা করেছিস তারপরে তোর মুখ আছে ওর সাথে কথা বলার? আমি তোকে ওয়ার্ন করছি কৌশিক, তোকে যদি আমি আবার আমার বোনের আশেপাশে দেখেছি তাহলে তুই ওকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে 10 গুণ বেশি তোকে ভুগতে হবে। প্লিজ শুভ্রা, একবার দেখা করো আমার সাথে, একবার। মিস্টার গাঙ্গুলি, শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, প্লিজ শুভ্রা, একবার দেখা করো আমার সাথে, একবার। শুভ্রা দরজা খোলো। শুভ্রা, শুভ্রা লক্ষ্মী বন্ডি, আমার দরজাটা খোলো। শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, তোমাকে অনেক কথা বলার আছে। তুমি আমার ফোন তোলো না, কথা বলো না। শুভ্রা দরজাটা খোলো। শুভ্রা, শুভ্রা দরজা খোলো। শুভ্রা, শুভ্রা লক্ষ্মী বন্ডি, আমার দরজাটা খোলো। কি চাই, কি চাই তোমাদের? কেন এখানে এসছো? কেন এসছো বলো? আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও আমাকে, একা থাকতে দাও আমাকে। খাবারটাই শুভ্রা, আমি এগুলো করতে চাইনি, বিশ্বাস করো। আমার আসলে মাথা ঠিক নেই, আমি সব তুলে দিচ্ছি। শুভ্রা, তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব পরিষ্কার করে দেবো। তুমি এদিকে এসো, আমার সাথে এসো, এখানে বসো। আমার বিষয়ে তুমি কি ভাবলে বলো তো? পারমিতা, I'm sorry, কিছু মনে করো না। শুভ্রা, শুভ্রা আমি কেন কিছু মনে করব? তুমি যেটা করেছো, তোমার মতো একটা শান্ত মেয়েটা কেন করেছে আমি বুঝতে পেরেছি। শুভ্রা, এরকম করো না, এরকম করে না। তুমি তুমি একটু চুপ করে বসো এখানে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। পারমিতা, শোনো না, এখন কোথাও যেও না, একটু বসবে আমার কাছে। শুভ্রা, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? তুমি যদি মনে করো আমাকে কিছু বলতে, তুমি বলতে পারো, তোমার মনটাও হালকা হবে অনেকটা। আমি দরজাটা ভেজিয়ে দিই। এতক্ষণে হয়তো বুঝেই গেছো দাদা ভাইয়ের বাউলের আখড়ায় যার সাথে দেখা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, সে কৌশিক, আমার হাজবেন্ড কৌশিক। কৌশিকের সাথে আমার ভালোবেসেই বিয়েটা হয়েছিল, লাভ ম্যারেজ। আমার দাদার বন্ধু ছিল,
সেই সূত্রেই এই বাড়িতে আসা যাওয়া ছিল। সেখান থেকেই আমাদের সম্পর্কটা হয়েছিল। বাড়ির কেউ এতে মত দেয়নি, দাদা ভাইও অপোজ করেছিল। তাই বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমি বিয়েটা করেছিলাম। বিয়ের পর আমি কোথায় আছি, কোথায় সংসার পেতেছি কেউ জানতো না। আমাদের সংসারটা না প্রথম খুব ভালোই কাটছিল। যেরকম সুখের সংসারের স্বপ্ন আমি দেখেছিলাম সবটা ঠিক সেরকমই ছিল, তেমনটাই চলছিল। কি বাবা, কি করছো? ছাড়ো। শাখা সিঁদুর বেশ লাগছে তোমাকে, খুব সুন্দর। জানো, আমি না সবসময় তোমাকে এইভাবেই দেখতে চাইতাম। তুমি সবসময় এইভাবে সুন্দর সেজে গুজে আমার সামনে থাকবে, আর আমি সারা দিন ধরে তোমাকে দেখে যাব, সারা দিন ধরে। তাহলেই হয়েছে। বস বলবে বউয়ের মুখ দেখো, অফিসে যেতে হবে না। বউয়ের মুখ দেখলে পেট ভরে যাবে। যাও। বেশ, তাই হোক। বউকে ছেড়ে আমি অফিস টফিস যাব না। কি যাবে না তো? না যাবে না? না। সেই সুখ আর সইল না। কৌশিক মাসের প্রথমেই আমাকে এককালীন কিছু টাকা দিয়ে দিত সংসার চালানোর জন্য। প্রথম কষ্টে শিষ্টে সেই টাকা দিয়ে আমি সংসার চালিয়ে নিতাম। তারপর আস্তে আস্তে সংসারে খরচ বাড়তে শুরু করলো। আমি আর ওই টাকা দিয়ে কোলাতে পারছিলাম না। এই নিয়েই বারবার মেজাজ হারাতাম, অশান্তি হতো। ওকে কিছু বলতে গেলেই ও আমাকে বলতো, এই স্যালারি জেনেই তো তুমি এখানে এসেছিলে, তাহলে এখন কেন কমপ্লেন করছো? ওর কথা অনুযায়ী এই টাকাতে নাকি হেসে খেলে সংসার চালানো যায়। আমি নাকি বেশি করে করে খরচা করে ফেলি, ভুলভাল খরচা করে ফেলি, তারপরেই নাকি হাত খালি হয়ে গেলে আমি নিজের মেজাজ হারাই, ঝামেলা করি, অশান্তি করি। কিন্তু কিন্তু পারমিতা, বিশ্বাস করো তুমি, আমি এরকম কিচ্ছু করতাম না। আমি সব বুঝে শুনেই খরচা করতাম। কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারতাম না যে এইটুকু টাকাতে আমি কেন কোনো মেয়েই সংসার চালাতে পারবে না। ও কিছুতেই বুঝতে পারতো না। এত দূর অব্দি তো সব চলছিল এভাবেই। তারপর একদিন আমি ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার করতে গিয়ে আমি ডাস্টবিনের পাশে দেখি একটা ছোট্ট কাগজ মুড়ে পড়ে আছে। আমি ভেবেছি বোধহয় হয়তো কোনো দরকারি কাগজ হবে। আমি ওটা তুলে যখন দেখলাম, ওটা ছিল ওর স্যালারি স্লিপ। কি যেসব দরকারি জিনিসপত্র ফেলে রাখে।
আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ও যে স্যালারিটা বলতো আমাকে, তার ঠিক দ্বিগুণ পেত। আমি কখনো ভাবতেই পারিনি কৌশিক আমাকে মিথ্যে কথা বলবে, আর সেই মিথ্যেটা আমি অতদিন ধরে সত্যি ভাবতাম। উনি কেন তোমাকে মিথ্যে বলেছিলেন? ওটাই প্রথম মিথ্যে ছিল যেটা আমি ধরে ফেলেছিলাম। তারপর আমি, ও যে অফিসে কাজ করে সেখানে আমাদের এক কমন ফ্রেন্ড ছিল, তার সাথে যোগাযোগ করি। ও কেন মিথ্যেটা বলেছিল সেটা জানার জন্য আমি ওর সাথে আলাদা করে দেখা করি। তারপর জানতে পারলাম ওই অফিসে ওর এক কলিগের সাথে ওর সম্পর্ক আছে। ওটা জানার পর আমার এক মুহূর্তের জন্য পায়ের নিচ থেকে মাটিটা সরে গেছিল। এত সহজে সবটা মিথ্যে হয়ে গেল, সবটা মিথ্যে হয়ে গেল। জানো তো পারমিতা, আমার বিয়ে, আমার ভালোবাসা, আমার সংসার সবটা একটা বিরাট প্রশ্নের মুখে পড়লো। আমাকে যে ওইভাবে ঠকাতে পারে আমি কখনো ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি কৌশিক আমাকে এইভাবে ঠকাবে। আমার বাড়ির লোক এই বিয়েতে রাজি ছিল না। আমার দাদা ভাইয়ের বন্ধু হওয়া সত্ত্বেও এই সম্পর্কে ও রাজি ছিল না। ও চাইনি আমি এই সম্পর্কে যাই। আমার মনে হতে শুরু করলো আমার বাড়ির লোকের কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি ওনাকে কিছু বলনি? আর বলেছিলাম। শুভ্রা, জল দিও। তুমি আমাকে ঠকাচ্ছ কৌশিক। কি? দিনের পর দিন আমার সাথে ভালোবাসার অভিনয় করছো। কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছো না? হ্যাঁ, বাড়িতে বউ, তাকে অন্ধকারে রেখে দিনের পর দিন তুমি একটা অফিসের মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছ। তোমার লজ্জা করে না? শুভ্রা, গলা নামিয়ে কথা বলো। আর আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমাকে ঠকাচ্ছ, তারপর আবার আমাকে মেজাজ দেখাচ্ছ। আমাকে এসব ভুলভাল কথা তোমার মাথায় কি ঢোকাচ্ছে বলো তো? আর তুমি যে এত চিৎকার করছো, বাড়িওয়ালার জেসুরা শুনলে কি ভাববে? সারাক্ষণ শুধু উল্টোপাল্টা কথা। একা একা বসে আছো বাড়িতে আর মন গড়া গল্প বানাচ্ছ। আমি মন গড়া গল্প বানাচ্ছি? আমি? হ্যাঁ, স্নেহাকে অস্বীকার করতে পারবে তোমার ওর সাথে কোনো সম্পর্ক নেই? তোমার অফিসে তোমার আন্ডারে কাজ করে, তাই তো ভাবছি এতগুলো টাকা মাইনে পাওয়া সত্ত্বেও সংসারে এই কটা টাকা দিয়ে তুমি কেন দায় সারো? কারণ বাকি টাকা তুমি ওর জন্য ঢালো। আমার সাথে দিনের পর দিন তুমি অশান্তি করো, কারণ তোমার আর আমাকে পোষাচ্ছে না। বাইরে একটা অন্য আকর্ষণ তৈরি হচ্ছে। এত অপমান,
এত অপমান আমি নিতে পারি। কৌশিক আমার সাথে এরকম বিহেভ করবে আমি এক্সপেক্টও করতে পারিনি। একজন স্বামী যে তার স্ত্রীর গায়ে হাত তোলে আমি তো কখনো দেখিনি। আমার খুব আত্মসম্মানে লেগেছে, খুব আত্মসম্মানে লেগেছিল আমার। তারপর তারপর কয়েকবার আমাদের কথা কাটাকাটি হয়েছিল। ও আমার গায়ে হাত তুলতে গিয়েছিল। আমি না আর আর এক চাঁদের তলায় থাকতে পারছিলাম না, আমার কেন্না করছিল। সম্পর্কটা না একদম বিষিয়ে গেছিল, আমার উপর শারীরিক অত্যাচার করতো। তারপর আমি আমার মনস্থির করলাম, আমি ওই বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে আমি এই বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। আসছি আসছি আসছি। কি শুভ্রা, তুই? মা, কি হয়েছে কি হয়েছে মা, কি হয়েছে? কি অবস্থা তোর? এতদিন কোথায় ছিলি? হ্যাঁ কি রে? এই শুনছো কোথায়? একটু এদিকে এসো তো। অপূর্ব, তাড়াতাড়ি আয়, দেখ শুভ্রা এসেছে। শুভ্রা, তারপর থেকে আমি আর কৌশিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। কৌশিকও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। ওই যে আমাদের অফিসে যে কমন ফ্রেন্ড ছিল, তার থেকে আমি খবর নিয়েছিলাম ওই মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। আর কৌশিকও অন্য কোনো সম্পর্কে যায়নি। কিন্তু আমার আর সেই ইচ্ছে বা সাহস কোনোটাই ছিল না ওই সম্পর্কে ফিরে যাওয়ার। ওই ভয়ঙ্কর স্মৃতিগুলো আমি আজও ভুলতে পারিনি। আমার বাড়ির লোক, বিশেষ করে আমার মা আর দাদা ভাই না থাকলে না, আজও আমি ওই ট্রমা থেকে আর বেরোতে পারতাম না। তারপর কৌশিক বাবু আবার কবে তোমার সাথে যোগাযোগ করলেন? এই তো কিছুদিন আগের থেকে আমাকে ফোন করছে, বারবার ফোন করছে। আমি একবারও ফোন ধরিনি, তাই জন্যই তো ও আজকে ওই বাউলের আখড়ায় গেছিল। তুমি এখন কি চাইছো শুভ্রা? কৌশিক বাবু আসার পর তুমি কি ভাবছো? পারমিতা, আমি জানি না, আমি বুঝতে পারছি না যে আমি ঠিক কি চাইছি। একটা মানুষ এত বছর পর ফিরে আসলে তাকে যদি একটা সুযোগ দিই, তাহলে কি সেটা খুব ভুল হবে? আমি জানি না আমি যেটা ভাবছি সেটা ঠিক ভাবছি কিনা, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি এটা বুঝতে পারছি না যে ও এত দিন পর আমার সাথে কেন যোগাযোগ করছে। হয়তো উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তোমার কাছে ক্ষমা চাইতে আসছেন।
জানো তো, মা একটা কথা বলতো, সংসার করতে গেলে ধৈর্য আর মানসিক স্থিতির খুব দরকার। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দুজনেরই না ধৈর্য ছিল না মানসিক স্থিতি ছিল। আমরা 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 অনেক অশান্তি করেছি, আমাদের ভুল বোঝাবুঝি চরমে উঠেছিল। আমি জানি না ও অন্য মেয়ের সাথে কেন সম্পর্কে গেছিল। ওই মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পর ও আর অন্য কোনো সম্পর্কে যায়নি। ওকে তাহলে ভুল বুঝতে পেরেছিল? তাহলে কি ও সম্পর্কটা আবার জোড়া লাগাতে চায়?